নমস্কার, আমি সৌমেন সরকার, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। এর আগের প্রতিবেদনেই দেখেছেন যে দেখানো হয়েছে যে সিবিআই এবং ইডির মধ্যে কাজের কি ফারাক, কার কোথায় কি কাজ। এবং আগের এপিসোডেই বলেছিলাম যে এবারের এপিসোডে কিন্তু ইডির কাজকর্ম নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে সেই জন্যই এই এপিসোড। যাই হোক, তো খবরের কাগজ খুললেই তো এখন আমরা ইডি দেখতে অভ্যস্ত, এবং নানা রকম রোমহর্ষক অপারেশনস, তারপরে যে ঘটনা বললে সেগুলো তো আমরা খবরের কাগজে পড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অনেকেরই সেইভাবে কোনো ভালো ধারণা নেই যে ইডির আসল কাজটা কি। যদিও গত এপিসোডে এটা বোঝানোর চেষ্টা করেছি, তা সত্ত্বেও আরেকবার বলি। ইডি কিন্তু গঠিত হয়েছিল 1957 সালে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্ডারে একটা সংস্থা হিসাবে, যার কাজ ছিল শুধুই বিদেশি মুদ্রা সংক্রান্ত ব্যাপারগুলো দেখাশোনা করা। কিন্তু আস্তে আস্তে ইকোনমিক লিবারালাইজেশনের পর থেকে ইডির কাজের বহর এবং পরিধি বাড়তে থাকে, এবং তারপরে আরও বেশ কিছু কফি পোষা বা এই ধরনের যে সমস্ত কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্ট, এই সমস্ত ব্যাপারগুলো ইডির আওতার মধ্যে চলে আসে। এখন বর্তমানে ইডি যে 3টে অ্যাক্ট এনফোর্স করার জন্য দায়িত্বপ্রাপ্ত, সেই অ্যাক্টগুলো হচ্ছে দি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002, সংক্ষেপে যেটাকে বলে PMLA অ্যাক্ট। 2 হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999, আর 3 হচ্ছে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট 2018। ছোট্ট করে বলে দিই এই 3টে অ্যাক্টের কি কি কাজ। PMLA, ধরুন বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত, তারা তো টাকা পয়সা তো অন্যায় বা আইন বহির্ভূতভাবে তো ইনকাম করছেন, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সেই টাকাটা ইনভেস্টও করছেন টাকাটাকে বাড়ানোর জন্য, অথবা কোথাও গচ্ছিতও রাখছেন, দেশে হোক বা বিদেশে হোক। এই কাজগুলো তো দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে বা জনগণের পক্ষে বা সরকারের পক্ষে তো অত্যন্ত ক্ষতিকারক। এই যে লন্ডারিং, এই লন্ডারিং ব্যাপারটাকে আটকানোর জন্যই কিন্তু ইডি প্রাইমারি কাজ কিন্তু এই মুহূর্তে এই PMLA অ্যাক্ট, অর্থাৎ কিনা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টকে এনফোর্স করা। সেকেন্ড জিনিস হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। শুরুতেই বলেছিলাম যে ধরুন আজকে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যাপারগুলো আছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের অভিযোগ আসে যে বিদেশি মুদ্রা যেটা ভারতে আসার দরকার ছিল সেটা কিন্তু আসছে না, অর্থাৎ এখানে দেশ থেকে পণ্য বেরিয়ে যাচ্ছে কিন্তু টাকা পয়সা আসছে না। অনেকে বেআইনিভাবে বিদেশে টাকা পাচার করছেন। তারপরে লিবারালাইজেশনের যুগে আজকে একজন ব্যক্তি বছরে $2.5 লাখ পর্যন্ত, তিনি $2.5 লাখ পর্যন্ত তিনি বিদেশে নিয়ে যেতে পারেন, এবং ঠিকমতো কারণ দেখাতে পারলে আরও বেশি। তো এই ধরনের ব্যাপারগুলো দেখাশোনা করার জন্যেই আজকে বিভিন্ন আউটলেট করা আছে যেখানে বিদেশি মুদ্রা পর্যন্ত ভাঙানো যায়। তো এইগুলো দেখাশোনা করাও কিন্তু ইডির কাজ, অর্থাৎ কিনা ভারতের যে বৈদেশিক মুদ্রার যে স্টক আছে, সেটা যে সিকিউরিটি, সেটা দেখাও কিন্তু ইডির কাজ।
আর তৃতীয় হচ্ছে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট, অর্থাৎ কিনা যেমন ধরুন ভারত থেকে যারা চলে গেছে, ভারতে প্রচুর অপরাধ করে ভারতীয় বিচারকে এসকেপ করে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা, এইটাই হচ্ছে ফিউজিটিভ অ্যাক্ট। এবং এটা হচ্ছে এই তিনটে অ্যাক্টই মূলত ইডি বিভিন্ন কাজের মধ্যে রয়েছে। তো এখন আপনারা জানেন যে ইডি কিন্তু সার্চ, সিজার, এরকম সমস্ত কিছুই করতে পারে যে কোনো পুলিশ অর্গানাইজেশনের মতো, কিন্তু ইডি কিন্তু পুলিশ নয়। ইডি অ্যাক্টস আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্স, অতএব ইডি কিন্তু মোটেই পুলিশ ডিপার্টমেন্ট নয়। অতএব ইডির জন্য কিছু প্যারালাল আইন তৈরি হয়েছে এবং ইনক্লুডিং সিআরপিসি বা আইপিসি অনুযায়ী কিন্তু ইডির কেস বিবেচিত হয় না, কিন্তু তার অ্যানালজি কিন্তু এক্ষেত্রে টেনে নিয়ে আসা হয়, পরে ব্যাখ্যা করছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, ইডির ক্ষেত্রে ইডির সঙ্গে অন্যান্য যে সমস্ত আইনের ফারাক হলো যে অন্যান্য আইনে ইনোসেন্স অফ অ্যাকিউজড ইজ প্রিজিউমড, অর্থাৎ কিনা প্রথমে ধরে নেওয়া হয় যে অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ যতক্ষণ না পর্যন্ত তার দোষ প্রমাণিত হচ্ছে, কিন্তু ইডির ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একদমই উল্টো, অর্থাৎ কিনা ধরে নেওয়া হবে যে অভিযুক্ত ব্যক্তি আসলে অপরাধী যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করতে পারছে। অর্থাৎ এখানে কিন্তু যে আইনি যে ওরিয়েন্টেশনটা একদমই আলাদা, যার ফলে পিএমএল অ্যাক্টে যিনি অ্যারেস্ট হয়েছেন তার কিন্তু বেল পেতে প্রচণ্ড অসুবিধা হয় এই একটাই কারণে, কারণ তাকে প্রমাণ করতে হয়। যাই হোক, সেটা পরবর্তীকালে আসছি। আগে ধরে নেওয়া যাক আগে দেখে নেওয়া যাক যে হোয়াট ইজ মানি লন্ডারিং। মানি লন্ডারিং এক কথায় আইনের ভাষা যাই হোক না কেন, এই যে স্লাইডে দেখতে পাবেন হোয়াট ইজ মানি লন্ডারিং, কিন্তু মানি লন্ডারিং এর মেইন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে বেআইনিভাবে যে টাকা কড়ি যারা আমদানি যারা মানে তৈরি করছেন বা সেটাকে লুকোতে সাহায্য করছেন, তারপর কালো টাকাকে সাদা করছেন, তারপরে সেইটাকে বিভিন্ন আরও অন্যান্য মানুষের বা দেশের বা সরকারের পক্ষে ক্ষতিকারক জায়গাতে সেটাকে ব্যবহার করছেন, এই সমস্ত কাজ কনসিলমেন্ট, পজেশন, অ্যাকুইজিশন, ইউজ, প্রজেক্টিং অ্যাজ আনটেন্টেড প্রপার্টি, ক্লেমিং অ্যাজ আনটেন্টেড প্রপার্টি, এই সমস্ত কাজের সঙ্গে যারা মূল চক্রী অথবা তাদের সঙ্গে যারা সহযোগিতা করছেন তারা সবাই কিন্তু পিএমএলএ অ্যাক্টের তারা কিন্তু অভিযুক্ত হতে পারেন। এবং এই পিএমএল অ্যাক্টে জন্য কিন্তু কিছু শাস্তি বিধানও করে দেওয়া আছে। এই শাস্তি বিধানটা কি? এই শাস্তি বিধান হচ্ছে যে পিএমএল অ্যাক্টে কিন্তু 3 বছরের পর্যন্ত শাস্তির বিধান আছে যদি তার অপরাধ প্রমাণিত হয়, কিন্তু সেই শাস্তিটাই বেড়ে যাবে যদি দেখা যায় যে তিনি পোস্ত বা পপি সিড বা এই যে আরও অন্যান্য যে গাঁজা বা এই ধরনের যে নার্কোটিক্স এই সমস্ত ব্যাপার ট্যাপারে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শাস্তিটা 3 থেকে বেড়ে কিন্তু সেটাকে 7 বছর করে দেওয়া আছে। এবং এইটা করতে গিয়ে চলে আসে যে ধরুন একজন তো অপরাধী হলো, সেই অপরাধে যতক্ষণ পর্যন্ত কোর্টে তার কোনো রকম শাস্তি বিধান না হচ্ছে তার আগেও কিন্তু তার মোটামুটি শাস্তির ব্যাপারটা শুরু হয়ে যায় থ্রু দি প্রসেস অফ অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কাকে বলে? ধরুন একটা ফাইলে বা কাগজ বান্ডের সঙ্গে একটাকে যেরকম অ্যাটাচ করে দেওয়া যায়, স্টিচ করে দেওয়া যায়, তেমনি গভর্নমেন্টের কোষাগারের সঙ্গে ধরুন মিস্টার এক্সকে ধরা হলো যে তিনি অ্যাকিউজড এবং তার যে সম্পত্তি যেগুলো আছে সেই সম্পত্তিটাকে ধরা হলো যে দিস ইজ প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ কিনা অপরাধমূলক কাজের মাধ্যমে তিনি এই সম্পত্তিটা করেছেন। এই সম্পত্তিটা তখন অ্যাডিশনাল ডিরেক্টর বা এদের অথরাইজ করা ডেপুটি ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই ধরনের অফিসাররা তাদের নিজস্ব যে কারণ দেখাবেন ফাইলে যে কি কারণে তারা মনে করছেন যে এটা হচ্ছে ক্রাইম প্রসিডস। এই ক্রাইম প্রসিডসের মাধ্যমে যে টাকা বা সম্পত্তি যেটা তৈরি হয়েছে তারা কিন্তু সেই সম্পত্তি বা টাকা কড়ি কিন্তু তারা বাজেয়াপ্ত করতে পারেন, যেটাকে বলা হয় কিনা অ্যাটাচমেন্ট। এর আরেকটা পরিশব্দ আছে, সেটাকে বলে কনফিসকেশন। এই কনফিসকেশন কিন্তু যে এক্সিকিউটিভ অর্ডারে, অর্থাৎ কিনা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টরের অর্ডারে কিন্তু এটা
কিন্তু ফাইনালিটি অর্জন করে না, একে কিন্তু একটা আইনি পদ্ধতির মাধ্যমে যেতে হয়। সেই জন্য করা হয় কি, ধরুন আজকে মিস্টার এক্সের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, অ্যাটাচ করার পরে তাকে 30 দিনের মধ্যে কিন্তু তাকে একটা শোকজ নোটিশ করা হবে এবং তাকে সুযোগ দেওয়া হবে। যদি তিনি সম্পত্তিটা যদি নিজের বলে দাবি করেন, তাহলে সেক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া হবে যে তুমি প্রমাণ করো যে দিস ইজ নট ক্রাইম প্রসিডস। এইখানে কিন্তু আবার বলছি যে আইনটা কিন্তু একটু বেশি করা, যে তোমাকে প্রমাণ করতে হবে যে এটা অপরাধমূলক কাজের মাধ্যমে এই সম্পত্তিটা করা হয়নি, আদারওয়াইজ কিন্তু ধরে নেওয়া হবে তিনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু এই সম্পত্তিটা কিন্তু ধরে নেওয়া হবে যে দিস ইজ ক্রাইম প্রসেস। যাই হোক, তার একটা অ্যাডজুডিকেশন প্রসেস হলো। অ্যাডজুডিকেশন প্রসেসে তাকে সুযোগ দেওয়া হবে উত্তর দেওয়ার। তিনি যদি দেখা যায় যে উত্তর দিয়ে যে সফল হয়েছেন প্রমাণ করতে যে এটা মোটেই ক্রাইম প্রসেসের ব্যাপার না, তাহলে তো সেই যে অর্ডার অফ অ্যাটাচমেন্ট তো উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু তিনি যদি ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা কনফার্মড হবে এবং এই গোটা ব্যাপারটা 6 মাসের মধ্যে করতে হবে। 6 মাসের মধ্যে যদি এই ব্যাপারটা না হয় তাহলে কিন্তু যে অ্যাটাচ প্রপার্টিটা কিন্তু আবার চলে যাবে তার মালিকের কাছে। এইবারে দেখুন যে ধরুন যে যে পদ্ধতিতে এই অ্যাটাচমেন্টটাকে কনফার্ম হয়েছে তার এগেনস্টে অভিযুক্তর হয়তো কিছু বক্তব্য আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে তিনি কিন্তু অ্যাপিল করতে পারবেন আন্ডার সেকশন 26 এবং ট্রাইব্যুনালের অর্ডারেও তিনি যদি খুশি না হন তাহলে সেক্ষেত্রে আন্ডার সেকশন 42 অফ দিস অ্যাক্ট সেক্ষেত্রে কিন্তু তিনি অ্যাপিল করতে পারবেন হাইকোর্টে। তারপর হাইকোর্টের পরে তো সুপ্রিম কোর্ট যা আছে আছে। তো এইটা হলো অ্যাটাচমেন্ট। এরপরে কি আসছে, এরপরে আসছে কিন্তু সার্চ সিজার। সব থেকে রোমহর্ষক ব্যাপার হচ্ছে সার্চ অ্যান্ড সিজার কি করে হয়। এই আইনে কিন্তু 17 এবং 18-তে সেকশনে কিন্তু বলে দেওয়া আছে কি করে সার্চ সিজার হয়। এইটা একটুখানি প্রভিশনটা, আইনি প্রভিশনটা একটু বলে দিই। যে প্রথম কথা হচ্ছে লিখিতভাবে একটা কোথাও রেকর্ড থাকতে হবে যে এই ধরনের এই ব্যক্তি বা এই জায়গা বা এই সংস্থা এরা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত এবং এবং সেখানে সার্চ করার জন্য একটা অথরিটির কাছ থেকে নট বিলো দি র্যাঙ্ক অফ ডেপুটি ডিরেক্টর তারা কিন্তু তাদের নিচের অফিসারদেরকে একটা অথরাইজেশন দেন যা তোমরা সার্চ করে এসো। এখানে বলা হয়েছে যে এন্টার and search any building, place, vessel, vehicle, aircraft where he has reason to suspect that such records or proceeds of crime are kept। অর্থাৎ কিনা যে কোনো বিল্ডিং, জায়গা, তারপরে জাহাজ, গাড়ি, এয়ারোপ্লেন, কোথাও যদি কোনো রকম প্রসিডস এই কোন ক্রাইম প্রসেস যদি লুকানো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অফিসাররা কিন্তু সেখানে ঢুকতে পারবেন। ব্রেক ওপেন দি লক, তালা ভেঙে ঢুকতে পারবেন। তারপরে বাক্স, আলমারি, লকার, সেফ সমস্ত কিছু খুলে সেখান থেকে সমস্ত কিছু যদি চাবি না থাকে তাহলে সেটাকে ভেঙে কিন্তু তারা সেই জিনিসগুলো পরীক্ষা করে তারপর যা করা করবেন সিজ করতে পারেন। ধরুন মনে হলো যে এই ব্যক্তি ঠিক মতো প্রমাণ করতে পারেনি, এর স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা দিতে পারেনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সিজার হবে। আর ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যে গাড়ি বা জায়গা বা বাড়ি এ সমস্ত হলো এবং ব্যক্তিটাকে পর্যন্ত সার্চ করা যেতে পারে। যে যে ব্যক্তিকে সার্চ করে ধরুন তার যে নিজস্ব পজিশন, তার যে বাক্স বা তার যে শরীরের ভেতরে বা বিভিন্ন জায়গাতে লুকায়িত থাকতে পারে, অর্থাৎ কিনা পার্সনটাকেও কিন্তু এখানে সার্চের আওতায় নিয়ে আসা হলো। নিয়ে এসে তারপরে তো বিচার প্রক্রিয়া তো অলরেডি শুরু হয়ে গেল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বিচারগুলো, এই বিচারগুলো কোথায় হয়। এই ইডি যে পিএমএলএ যে কেস আছে সেই পিএমএলএ কেসের জন্য কিন্তু একটা স্পেশাল কোর্ট রাখা আছে। এই কোর্টে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে চিফ জাস্টিস অফ দি
স্টেট হাইকোর্ট তারা মিলে কিন্তু ঠিক করেন যে কোথায় কোথায় মানে কোন কোর্টকে সেশনস কোর্ট অর্থাৎ কিনা এটা কিন্তু যেহেতু ক্রিমিনাল অ্যাফেয়ার হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু এই সিআরপিসি যে সমস্ত ধারাগুলো আছে সেই ধারাগুলোকে এখানে অ্যাপ্লিকেবল করে কিন্তু এই স্পেশাল কোর্টেই কিন্তু এদের বিচার হয়। এই স্পেশাল কোর্ট স্ট্যাটাসে কিন্তু ডিস্ট্রিক্ট জাজের সমান, অর্থাৎ কিনা স্পেশাল কোর্টের যে অর্ডার সেটাকে শুধুমাত্র হাইকোর্টেই চ্যালেঞ্জ করা যাবে। এবং এই যে স্পেশাল কোর্ট তারা কি বিচার করবেন, ইডি যে চার্জ এনেছে শুধু সেটুকুর মধ্যেই তাকে থাকতে হবে। এবং এছাড়া যদি কনকারেন্টলি অন্য কোনো অপরাধে তিনি যুক্ত থেকে থাকেন অভিযুক্ত ব্যক্তি, তাহলে তার বিচারে কিন্তু একই সঙ্গে হবে। তার ফলে অনেক ক্ষেত্রে সিবিআই বা ইডির যে বিচার প্রক্রিয়া কিন্তু একসঙ্গে শুরু হয়। এরপরে চলে আসে যে বিচার তো শুরু হলো, কিন্তু তারপরে অভিযুক্ত বেল পিটিশন করবে। বেল পিটিশন সময়টা দেখা যাবে যে সিআরপিসি বা আইপিসি সঙ্গে এইখানে পার্থক্য হচ্ছে যে সেখানে আইপিসি বা সিআরপিসিতে প্রসিকিউটরকে কিন্তু বোঝাতে হয় যে তাকে কেন জামিন দেওয়া যাবে না, কিন্তু সেকশন 45-এ সেটি বলে দেওয়া আছে, সেখানে বলে দেওয়া আছে যে পাবলিক প্রসিকিউটরের নলেজ ছাড়া কোনো বেল পিটিশন কিন্তু শোনা হবে না। এবং শুধু তাই নয়, তিনি যদি আপত্তি করেন তাহলে জজ সাহেবকে কিন্তু এটা সন্তুষ্ট হতে হবে দুটো জায়গাতে। এক, তিনি এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে আপাততভাবে জড়িত নন, এবং তিনি যদি বেল পান তাহলে সেক্ষেত্রে তিনি ফার্দার কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হবেন না। অর্থাৎ কিনা এখানে কিন্তু যে বললাম যে ইনোসেন্স, এখানে কিন্তু অভিযুক্ত ব্যক্তির প্রিজাম্পশন কিন্তু ইনোসেন্স নয়। অভিযুক্ত ব্যক্তিকে প্রথমে ধরে নেওয়া হবে তিনি অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তাকেই প্রমাণ করতে হবে। অন্য কেসে কি হয় যে প্রসিকিউটরকে প্রমাণ করতে হয় যে তিনি এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ কিনা এখানে কিন্তু গোটা ব্যাপারটাই একদম অন্যরকম। তো বেল পাওয়াটা, সেই জন্য পিএমএল অ্যাক্টে বেল পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এবারে ক্রিমিনাল যে সিআরপিসি, যেহেতু ইডি অ্যারেস্ট করতে পারে কিন্তু ইডি পুলিশ নয়, তার ফলে ইডির জন্য আলাদা কিছু আইন কানুন করা আছে এবং বলে দেওয়া আছে যে সিআরপিসি অর্থাৎ কিনা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, সেটা কিন্তু এদের ক্ষেত্রে প্রযোজ্য করা আছে। কিন্তু তাই বলে কিন্তু ইডি কিন্তু মোটে পুলিশ ডিপার্টমেন্ট নয় যে তার টোটো সমস্ত কিছু তাকে ফলো করতে হবে। কিন্তু যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে অ্যারেস্ট করলে তার যে যে ব্যাপারগুলো মেনে চলতে হবে সেটা কিন্তু সিআরপিসিতে যে প্রভিশনসগুলো আছে সেই প্রভিশনসগুলি তাকে মেনে চলতে হবে। সেই জন্যই সেকশন 46-এ অ্যাপ্লিকেবিলিটি অফ সিআরপিসি ইন কেস অফ ইডি এটা কিন্তু বলে দেওয়া আছে। শেষমেশ একটা বলি, ধরুন যে ইডি যে সম্পত্তিটা অ্যাটাচ করেছে এবং কোর্টের রায়ে প্রমাণিত হলো বা যাই হলো যে ইনি অপরাধী এবং এর সমস্ত সম্পত্তি কনফিসকেট করে বা যে অ্যাটাচ করে দেওয়া হয়েছে সেটা ঠিকই আছে, তাহলে এই সম্পত্তিটা কার? এই সম্পত্তিটা হচ্ছে 100% সেন্ট্রাল গভর্নমেন্টের, যেহেতু ইডি এটা উদ্ধার করে নিয়ে এসেছে। ইট ইজ নট দ্যাট যে এই স্টেটে একটা রিকভারি হয়েছে মানে টাকাটা ওই স্টেটের, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সচেকারের, এবং এই এক্সচেকারের যে টাকা পয়সা অন্য টাকা পয়সার সঙ্গে এর কোনো পার্থক্য করার নেই। তো মোটামুটি এই হচ্ছে ইডির কর্মপদ্ধতি। আশা করি কিছুটা আইডিয়া দিতে পেরেছি, এবং আপনাদের যদি কোনো রকম আরও কিছু ক্ল্যারিফিকেশন বক্তব্য থাকে অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আপাতত নমস্কার।